সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের 26তম অনলাইন ক্লাস হিসাব বিজ্ঞান বিষয়ের উপর। আমরা আলোচনা করছিলাম তোমাদের বর্ষ উত্তরণী পরীক্ষার জন্য বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপর যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমাদেরকে আমি আগেই জানিয়েছি তোমাদের পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলি আছে তার উপর আমাদের পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা তোমাদের এই 10টি অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের এই বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনার তৃতীয় ও শেষ ক্লাস, কারণ শনিবার থেকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। সো আজকে আমরা আমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের যে আলোচনা করে যাচ্ছিলাম ধারাবাহিকভাবে সেই প্রশ্নটি শেষ করব। আমরা আলোচনা করছিলাম তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর একটি প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান, যেটি 2015 সালের সিলেট বোর্ডে এসেছিল, এবং 21 নম্বর প্রশ্ন পর্যন্ত ইতোমধ্যে আমরা আলোচনা শেষ করেছি। আজকে আমরা 22 নম্বর প্রশ্ন থেকে আমাদের আলোচনা শুরু করব। 22 নম্বর প্রশ্নটি আমি পড়ছি, দেখো। 22 নম্বর প্রশ্নে বলা আছে, প্রত্যেক মাসের শেষ তারিখে 400 টাকা করে উত্তোলন করা হলো। উত্তোলনের উপর সুদের হার 10% হলে উত্তোলনের সুদের পরিমাণ কত হবে? এটি একতরফা দাখিলা পদ্ধতি অধ্যায় হতে আসা একটি প্রশ্ন। ওই অধ্যায় যখন আমরা আলোচনা করছিলাম, তোমাদের অনলাইন ক্লাস যখন শুরু হলো, আমাদের একদম প্রথম শুরুর দিকেই কিন্তু আমরা একতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করেছি। সেখানে তোমাদেরকে দেখিয়েছি উত্তোলনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে কি কি তথ্য থাকতে পারে, বা উত্তোলনের কথাটা কতভাবে বলা হতে পারে। উত্তোলন প্রত্যেক মাসের শুরুর তারিখ উত্তোলনের কথা বলা থাকতে পারে, প্রত্যেক মাসের মাঝামাঝি সময় উত্তোলনের কথা বলা থাকতে পারে, প্রত্যেক মাসের শেষে উত্তোলনের কথা বলা থাকতে পারে, 3 মাস পর পর উত্তোলন করা হয়েছে এই ধরনের কথা বলা থাকতে পারে, অথবা 2 মাস পর পর উত্তোলন করা হয়েছে এই ধরনের কথা বলা থাকতে পারে, কোনো একটি নির্দিষ্ট তারিখ দিয়ে বলা থাকতে পারে উত্তোলন করা হয়েছে, অথবা কোনো নির্দিষ্ট তারিখ না বলে বলা থাকতে পারে সারা বছর ধরে উত্তোলন করা হয়েছে, কোনো তারিখ বলা থাকবে না। আবার এভাবেও বলা থাকতে পারে প্রতি সপ্তাহে উত্তোলন করা হয়েছে, এবং কোনটার ক্ষেত্রে সূত্রটা কিভাবে হবে সেটি কিন্তু আমরা আলোচনা করেছিলাম। দেখো, প্রত্যেক মাসের শেষ তারিখে যদি উত্তোলন করা হয়, উত্তোলনের সুদ নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করি, মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 5.5। যদি প্রত্যেক মাসের শেষে না হয়ে যদি প্রত্যেক মাসের শুরুতে হতো, এখানে 6.5 হতো, প্রত্যেক মাসের মাঝামাঝি হলে এখানে 6 হতো। তো এই প্রশ্নে যেহেতু প্রত্যেক মাসের শেষে বলা আছে, প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করার কথা বলা হয়েছে, তাহলে প্রত্যেক মাসের শেষ তারিখে কত? মাসিক উত্তোলন 400, সুদের হার 10% এবং 5.5, তাহলে এটি করলে আমরা উত্তর পাবো 220 টাকা। তাহলে 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 220 টাকা, যেটি খতে বলা আছে। এরপরে 23 নম্বর প্রশ্নে বলা আছে FASB। 23 নম্বর প্রশ্নে বলা আছে FASB এটির পূর্ণরূপ কি? দেখো 23 নম্বর প্রশ্ন, FASB। এই ধরনের কতগুলি অ্যাব্রিভিয়েশন তোমাদের হিসাব বিজ্ঞান নীতিমালা অধ্যায়ে দেয়া আছে, যেমন FASB থাকতে পারে, IAS থাকতে পারে, GAAP থাকতে পারে, হ্যাঁ, তারপরে ICAB থাকতে পারে, ICMAB থাকতে পারে। এই ধরনের যে অ্যাব্রিভিয়েশনগুলি আছে এগুলি কিন্তু তোমরা শিখে রাখতে হবে, কারণ এবং আমরা আমাদের যে ক্লাস হয়েছে হিসাব বিজ্ঞানের নীতিমালা অধ্যায়ের উপর তোমাদের কলেজ চলাকালীন সময়ে, তখন কিন্তু আমরা এগুলির যে ইলাবোরেশন কি হবে, এটাকে ইলাবোরেট করলে কি হবে, বা এই ধরনের যে টার্মসগুলি দেওয়া ছিল সেগুলির ইলাবোরেশন কি হবে, সেগুলি সবই কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছিলাম। তোমরা আবার একটু দেখে নিবে, কারণ এগুলি থেকে নৈর্ব্যক্তিক হইতে পারে। তাহলে FASBর পূর্ণরূপ কি? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড।
এটি হচ্ছে 23-এর ক তে দেওয়া আছে উত্তরটি। তাহলে 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। 24 নম্বর প্রশ্নে বলা আছে, দেখো 1 মার্চ 2014 সালে 90 দিন মেয়াদ এর প্রদেয় নোটের স্বীকৃতি দেওয়া হলে উক্ত নোটের মেয়াদ পূর্তির দিবস হবে। মানে মানে 1 মার্চ 2014 সালে 90 দিনের মেয়াদি একটি প্রদেয় বিলে যদি আমরা স্বীকৃতি দেই, তাহলে মেয়াদ পূর্তি দিবস কবে হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 4টি তারিখ দেওয়া আছে, তাহলে আমরা দেখি এটি আমরা কিভাবে নির্ণয় করব। দেখো 1 মার্চ 2014 তারিখে 1 মার্চ 2014 তারিখে 90 দিন মেয়াদ। তাহলে দেখো মেয়াদ হচ্ছে, নোটের মেয়াদ হচ্ছে 90 দিন। তাহলে কোন তারিখে মেয়াদ পূর্তি হবে সেটি হিসাব করার জন্য আমরা দেখব মার্চের 1 তারিখে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে মার্চের 1 তারিখে যদি স্বীকৃতি দেওয়া হয়, মার্চ মাস হচ্ছে 31-এ, 31 থেকে 1 বাদ দাও, তাহলে এখানে সময় পার হচ্ছে 30 দিন। মার্চ মাসে সময় পার হয়ে যাবে 31 থেকে, যেই তারিখে স্বীকৃতি দেওয়া হয়েছে ওই তারিখটি বাদ যাবে, তাহলে মার্চ মাসে সময় পার হবে 30 দিন, অবশিষ্ট থাকবে 60 দিন। মার্চের পরের মাস হচ্ছে এপ্রিল। এপ্রিল মাস দেখো কি হয়, এপ্রিল মাস হয় 30-এ, তাহলে এখানে হচ্ছে 30 দিন। তাহলে এপ্রিলের পরে কোন মাস থাকবে? মে মাস। মে মাসের 30 তারিখ। তাহলে আমাদের যে সঠিক উত্তর হবে মে মাসের 30 তারিখ। 24 নম্বর প্রশ্নের উত্তর হবে মে মাসের 30 তারিখ। এখানে দেখো যে উত্তর আমরা যখন নির্ণয় করব, যেই তারিখে স্বীকৃতি দেওয়া হয়, একটা মাসের যত দিন হয় ওই মাসের যত দিন হবে ওই টোটাল দিন থেকে 30 দিন হলে 30 দিন, 31 দিন হলে 31 দিন, ওই দিন থেকে ওই তারিখটা, যেই তারিখে স্বীকৃতি দেওয়া হবে ওই তারিখটা বাদ গেলে অবশিষ্ট দিন পাওয়া যাবে 90 দিন। 90 দিন থেকে 30 দিন গেলে হচ্ছে 60 দিন। মার্চ মাসে সময় পার হয়েছে 30 দিন, এপ্রিল মাসে সময় পার হচ্ছে 30 দিন, আরো সময় থাকে তাহলে 30 দিন। তাহলে ওই 30 দিন কোন মাসে পড়তেছে? মে মাসে। মানে মে মাসের 30 তারিখে গিয়ে মেয়াদ পূর্তি হবে। তাহলে মেয়াদ পূর্তির তারিখ হচ্ছে মে 30। এটি হবে 24-এর খ। এরপরে 25 নম্বর প্রশ্নে বলা আছে রেওয়া মিলের ডেবিট পাশে বসে। তো রেওয়া মিলের ডেবিট পাশে কি বসে? এটি হচ্ছে রেওয়া মিল অধ্যায় থেকে প্রশ্ন। আমরা জানি যখনই আমরা কোনো রেওয়া মিল প্রস্তুত করব, হিসাবের খতিয়ান হিসাব থেকে যে তালিকা বা হিসাবের যে নামগুলি আমরা পাই খতিয়ানের মাধ্যমে, যতগুলি আমরা হিসাবের নাম পাবো, প্রত্যেকটা নামকে নিয়ে, হিসাবের নামগুলি নিয়ে একটা তালিকা প্রস্তুত করি আমরা। সেই তালিকাটাকে আমরা বলি রেওয়া মিল, তাই না? তাহলে রেওয়া মিলের যে ঘর, সেই ঘরের ডেবিট পাশ থাকে এবং ক্রেডিট পাশ। টাকা লেখার জন্য 2টি ঘর থাকে, একটি ডেবিট পাশ আর একটি ক্রেডিট পাশ। তো আমরা জানি আমাদের হিসাব হচ্ছে 5 প্রকার আধুনিক পদ্ধতিতে: আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তো এই আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব যে 5টি হিসাব আছে, তার মধ্য থেকে ব্যয় এবং সম্পদ হিসাবগুলি সবসময় রেওয়া মিলের ডেবিট পাশে বসে। তো 25 নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে রেওয়া মিলের ডেবিট পাশে কোনগুলি বসে, এবং এখানে ক, খ, গ, ঘয়ে বলা আছে যাবতীয় সম্পত্তি ও খরচ। তাহলে 25-এর উত্তর হবে ঘ। 26 নম্বর প্রশ্নে বলা আছে কর্মচারীর বেতন দেয়া হলে এটি হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে। আমরা যদি কর্মচারীর বেতন প্রদান করি, দেখো হিসাব সমীকরণের যে মৌলিক হিসাব সমীকরণটা কি এটি তোমরা সবাই জানো। মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই। এটি সবাই আমরা জানি। এ মানে হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়, ও ওই হচ্ছে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। তা আমাদেরকে প্রশ্নে বলেছে 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে কর্মচারীর বেতন দেওয়া হলে এটি হিসাব সমীকরণে কি প্রভাব ফেলে। তো বেতন যদি দেওয়া হয়, দেখো বেতন হচ্ছে নগদ টাকা যদি আমরা পরিশোধ করি, এ হচ্ছে সম্পদ, আমাদের সম্পদ কমে যাবে, এবং বেতন হচ্ছে ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। কারণ আমরা ওই কিভাবে নির্ণয় করতে হয়, দেখো ওই সমান হচ্ছে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে
যদি আমরা এখান থেকে ই মানে হচ্ছে এক্সপেন্স মানে হচ্ছে খরচ, তাহলে বেতন যেহেতু খরচ বাদ দিব, তাহলে কে প্রভাবিত হবে? মালিকানা সত্ত্ব প্রভাবিত হবে এবং সম্পদ প্রভাবিত হবে। তো জানতে চেয়েছে বেতন, কর্মচারীর বেতন দেওয়া হলে এটি হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে। তাহলে একদিকে আমার স্বত্বাধিকার হ্রাস পাবে, মালিকের অধিকার হ্রাস পাবে, অন্যদিকে সম্পদ হ্রাস পাবে। এইটি আছে গতে, স্বত্বাধিকার হ্রাস, সম্পদ হ্রাস। 26 নম্বর প্রশ্নের উত্তর হবে স্বত্বাধিকার হ্রাস, সম্পত্তি হ্রাস। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে নগদান বইতে লিপিবদ্ধ করা হয় কি, মানে নগদান বইতে কি লিপিবদ্ধ করা হয়। কতে বলেছে নগদ পরিশোধ সমূহ, মানে নগদান বইতে কি শুধুমাত্র নগদে টাকা পরিশোধ করলে বসে। খতে বলা হয়েছে নগদ প্রাপ্তি সমূহ, নগদান বইতে কি শুধুমাত্র নগদ প্রাপ্তি বসে। গতে জানতে চাইছে যে গতে বলা হয়েছে নগদ বিক্রয়, নগদান বইতে কি শুধুমাত্র নগদ বিক্রয় বসে। আর ঘতে বলা হয়েছে নগদ প্রাপ্তিও প্রদান। তাহলে এটি সঠিক উত্তর জানার জন্য তোমাদের নগদান বই কাকে বলে সেটি জানতে হবে। নগদান বই মানে যে বইতে প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ প্রাপ্তি ও পরিশোধ সমূহ লিপিবদ্ধ করা হয়। নগদ প্রাপ্তি মানে নগদে টাকা পাওয়া অথবা ব্যাংকের মাধ্যমে পাওয়া। নগদ প্রদান মানে নগদে টাকা পরিশোধ করা অথবা ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করা। তাহলে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, নগদ প্রাপ্তি ও প্রদান। 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, নগদ প্রাপ্তি ও প্রদান। 28 নম্বর প্রশ্নে বলা আছে দেখো, একজন দেনাদার সরাসরি 40,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, এর জন্য আমানতকারীর বইতে জাবেদা কি হবে। কোনো একজন দেনাদার, আমরা যাদের কাছ থেকে টাকা পাবো, সে যদি ব্যাংকে সরাসরি আমাদের টাকা, আমরা যে টাকাটা পাবো সেটা ব্যাংকে জমা করে আসে, তাহলে তার জন্য আমরা কি জাবেদা দিব। তো আমরা জাবেদা লিখবো আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে। ব্যাংকে টাকা হচ্ছে জমা টাকা থাকে, সেটি হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। আর অন্যদিকে দেনাদার ছিল আমাদের জন্য সম্পদ, এখন যখন সে দেনাদার আমাদের টাকা পরিশোধ করে দিবে, দেনাদার নামক সম্পদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব বা ব্যাংক নামক সম্পদ, ব্যাংকে যে জমা টাকা আছে সেই সম্পদ বৃদ্ধি পাবে, সেই কারণে হবে ব্যাংক হিসাব ডেবিট। দেনাদার নামক সম্পদ হ্রাস পাবে, তার কারণে দেনাদার হিসাব হবে ক্রেডিট। সঠিক উত্তর 28 নম্বরের জন্য হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ধরনের হিসাবের জন্য সমাপনী জাবেদা প্রস্তুত করতে হয়। তো সমাপনী জাবেদা কাকে বলে? প্রতিষ্ঠানের, দেখো এটি হচ্ছে 7ম অধ্যায়, কার্যপত্র অধ্যায়ের অংশ বা ওই অধ্যায় থেকে এই প্রশ্নটি এসেছে। সমাপনী জাবেদা আমরা বলি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নামিক হিসাবগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য। নামিক হিসাব মানে হচ্ছে আয় ব্যয়বাচক হিসাবগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য যে জাবেদা দেওয়া হয় তাকে আমরা সমাপনী দাখিলা বলি। তাহলে কোন ধরনের হিসাবের জন্য সমাপনী জাবেদা প্রস্তুত করতে হয়? তাহলে নামিক হিসাবের জন্য সমাপনী জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে নামিক হিসাব। 30 নম্বর প্রশ্ন, এটি একটি অঙ্কের প্রশ্ন। বলা হয়েছে দেখো 1 জানুয়ারি 2013 সালে 1 লক্ষ টাকা 12% সুদে ঋণ গ্রহণ করার পর 1 জানুয়ারি 2013 সালে 1 লক্ষ টাকা 12% সুদে ঋণ গ্রহণ করার পর 2014 সালের মার্চ 31 তারিখে 1/4 পরিশোধ করা হলো। মানে মার্চের 31 তারিখে এসে আমরা কি করেছি? 4/1 পরিশোধ করে দিয়েছি 2014 সালে। তাহলে 2014 সালে সুদের পরিমাণ কত হবে? 2014 সালের জন্য আমাদেরকে সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? দেখো আমরা ঋণ নিয়েছি 2013 সালে। 2013 সালের কখন নিয়েছি সেটি আমাদের জন্য বিবেচ্য বিষয় নয়। আমাদের জন্য বিবেচ্য বিষয় হচ্ছে এখানে আমরা 2014 সালের মার্চের 31 তারিখে এসে 4/1 ঋণ পরিশোধ করে দিয়েছি এবং বাকি ঋণ আমরা ব্যবহার করেছি 2014 সাল সম্পূর্ণটাই। তাহলে 2014 সালের সুদ কত? তাহলে দেখো খুব সহজ হিসাব যে আমরা 1 লক্ষ টাকা মার্চ 31 তারিখ পর্যন্ত কিন্তু আমরা 1 লক্ষ টাকা সম্পূর্ণই ব্যবহার করেছি। মানে 3 মাস আছে, যেই 3 মাসে আমরা 1 লক্ষ টাকার ঋণ সম্পূর্ণ ব্যবহার করেছি। অথবা আমরা এভাবে বলতে পারি 1 লক্ষ টাকা থেকে আমরা মার্চের 31 তারিখে এসে 4/1 1 লক্ষ টাকার 4/1 হচ্ছে 25,000 টাকা। মার্চের 31 তারিখে আমরা 4/1 পরিশোধ করেছি। তাহলে 75,000 টাকা সারা বছর ব্যবহার করেছি। আমরা এভাবে লিখতে পারি 3 মাস হিসাব করে অথবা 75,000 দিয়ে। আমি প্রথমটা দেখাচ্ছি। যদি সুদের হার এখানে বলা ছিল, দেখো সুদের হার হচ্ছে 12%। তাহলে 1 লক্ষ টাকার 12%, এই 1 লক্ষ টাকা সম্পূর্ণ 1 লক্ষ টাকা আমরা ব্যবহার করেছি 3 মাস।
3 মাসের সুদ আসবে এখানে। এরপরে দেখো 1 লক্ষ টাকা থেকে আমরা পরিশোধ করে দিয়েছি কত, 1 লক্ষ টাকা এর 4/1 অংশ। তাহলে পরিশোধ করে দেওয়ার পরে যা থাকতেছে সেই টাকাটা আমরা মানে 75,000 টাকা আমরা কিন্তু মার্চ 31 হলে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস ব্যবহার করেছি। ওই টাকার উপর 12% সুদ 9 মাসের ধরলে আমরা সম্পূর্ণ রেজাল্টটা পেয়ে যাবে। এবং এভাবে যদি তোমরা করো তাহলে রেজাল্ট আসবে, এই অংশের রেজাল্ট আসবে 3 মাসের সুদ আসবে আমাদের 3,000 টাকা, এবং এই অংশের 9 মাসের যে সুদ সেটি আসবে 6,750 টাকা। সব মিলিয়ে সুদ হবে 9,750 9,750 টাকা। এটি এভাবে বের করা যায়, অথবা তোমরা এভাবেও করতে পারো অন্য অংশ, অথবা সমাধানটা আমরা আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা সারা বছর 75,000 টাকা ব্যবহার করেছি। মার্চের 31 তারিখে 4/1 দিয়ে দেওয়া মানে সারা বছর আমরা 75,000 টাকা ব্যবহার করেছি। 75,000 গুণ 12%, এই 75,000-এর 12% নিতে পারো। এবং 1 লক্ষ টাকা ব্যবহার করেছি আমরা, 25,000 টাকা আমরা ব্যবহার করেছি 3 মাস। 25,000 ব্যবহার করেছি 3 মাস, 12% 3 মাস। এভাবে করলেও কিন্তু আমরা ওই 9,750 টাকায় সুদ পাবো। 25,000 টাকা সারা বছর 12 মাসে আমরা 75,000 টাকা ব্যবহার করেছি, তাহলে 75,000-এর 12% হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস আমরা 75,000-ই ব্যবহার করছি, তার উপর 12%। আর 25,000 মানে যখন আমরা মার্চের 31 তারিখে পরিশোধ করে দিয়েছি সেই সময় পর্যন্ত কিন্তু আমরা এই 25,000 3 মাস ব্যবহার করেছি। ওই 3 মাসের সুদ নিল এই 9,750 টাকায় আসবে। তোমরা যেভাবে উত্তর বের করো রেজাল্ট একই হবে, 9,750 টাকা। এই হচ্ছে আমাদের 30 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো কোন পদ্ধতিতে সকল আর্থিক বছরের অবচয়ের পরিমাণ সমান থাকে। তাহলে প্রত্যেক আর্থিক বছরে অবচয়ের পরিমাণ সমান হয় সেই পদ্ধতির নাম হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। আমরা জানি সরল রৈখিক পদ্ধতিতে প্রত্যেক আর্থিক বছরের অবচয়ের পরিমাণ কি হয়, সমান হয়। এরপরে একটি উদ্দীপক দেয়া আছে। এটি যেহেতু 2015 সালে এসেছে, 2015 সাল এবং 16 সাল তখন সৃজনশীল অংশের নম্বর ছিল 60 এবং বহু নির্বাচনী যে অভিক্ষা বা বহু নির্বাচনী যে প্রশ্ন হতো তার নম্বর ছিল 40, যেই কারণে 30-এর পরে 31, 32 বা 40 পর্যন্ত এখানে আছে। একটি উদ্দীপক আছে 32 ও 33 নং প্রশ্নের জন্য। বলা হয়েছে জনাব রহমান 31 মার্চ 2012 সালে 1 লক্ষ টাকার যন্ত্র ক্রয় করেন। উহার সংস্থাপন ব্যয় বাবদ 20,000 টাকা, বহন ব্যয় বাবদ 10,000 টাকা এবং বছর শেষে মেরামত ব্যয় 5,000 টাকা নির্বাহ করেন। যন্ত্রটির উপর 10% হারে সরল রৈখিক অবচয় ধার্য করেন। জনাব রহমানের মূলধন জাতীয় ব্যয় কত? মূলধন জাতীয় ব্যয় মানে এই সম্পত্তি অর্জন করতে আমাদের কত টাকা খরচ হয়েছে। তাহলে যন্ত্রপাতি আমরা ক্রয় করেছি 1 লক্ষ টাকা দিয়ে, এটিকে সংস্থাপন করতে খরচ হয়েছে 20,000, আবার এটিকে পরিবহনে করে আনতে গিয়ে আমাদের খরচ হয়েছে 10,000 টাকা। সব মিলিয়ে আমাদের যে মূলধন জাতীয় ব্যয় সেটি হচ্ছে 1,30,000 টাকা। বছরের শেষে যে মেরামত ব্যয় হয়েছে সেটি কিন্তু যন্ত্রপাতি অর্জন করতে গিয়ে হয়নি, সুতরাং মেরামত ব্যয় মূলধন জাতীয় ব্যয় নয়, এখানে মেরামত ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এরপরে যে প্রশ্নটি আছে 33 নম্বরে, 30 সেপ্টেম্বর 2014 তারিখে যন্ত্রটি 1 লক্ষ টাকায় বিক্রয় করলে মূলধন জাতীয় লাভ বা ক্ষতির পরিমাণ। হ্যাঁ, এইটি একটু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমি একটি যন্ত্রপাতি ক্রয় করার পরে যদি বিক্রয় করে ফেলি তাহলে আমাদের বিক্রয় করার কারণে কত টাকা লাভ হয়েছে অথবা ক্ষতি হয়েছে, এবং কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যে লাভ বা ক্ষতি হয় সেই লাভ বা ক্ষতিকে মূলধন জাতীয় লাভ বা ক্ষতি বলা হয়। তাহলে দেখো যন্ত্রটি ক্রয় করা হয়েছে 2012 সালের এক মার্চ তারিখে। খেয়াল করো, মার্চের 31 তারিখে, মার্চ 31
এই তারিখে ক্রয় করা হয়েছে, এটি হচ্ছে ক্রয়ের তারিখ, ক্রয়ের তারিখ। আর বিক্রয় করা হয়েছে বলা হচ্ছে যদি 2014 সালের 30 সেপ্টেম্বর, তাহলে বিক্রয়ের তারিখ খেয়াল করো, বিক্রয়ের তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর 2014। তাহলে কোনো সম্পত্তি যখন আমরা কেনার পরে বিক্রয় করে ফেলবো, সেই সম্পত্তি বিক্রয়ে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে যদি জানতে হয়, তাহলে বিক্রয়ের তারিখে ওই সম্পত্তি যেই তারিখে বিক্রয় করা হলো ওই বিক্রয়ের তারিখে সম্পত্তিটির পুস্তক মূল্য বের করতে হবে, পুস্তক মূল্য। এবং এই পুস্তক মূল্য বের করার পর আমরা বলতে পারবো লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। পুস্তক মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে ছোট হয় তাহলে লাভ, আর পুস্তক মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বড় হয় তাহলে ক্ষতি। তাহলে পুস্তক মূল্য কিভাবে পাওয়া যাবে? পুস্তক মূল্য আমরা বের করি সম্পত্তির যে অর্জন মূল্য আছে, দেখো অর্জন মূল্য বিয়োগ ক্রমযোজিত অবচয়, ক্রমযোজিত অবচয়। তাহলে আমরা একটু আগে এর আগের প্রশ্নে দেখেছি সম্পত্তির অর্জন মূল্য হচ্ছে 1,30,000। তাহলে ক্রমযোজিত অবচয় মানে কি? ক্রয়ের তারিখ থেকে বিক্রয়ের তারিখ পর্যন্ত মোট অবচয়। তাহলে দেখো ক্রয় করেছি আমরা 2012 সালের মার্চে, 2012 সালে এই 1,30,000 টাকা মূল্যের যন্ত্রপাতি আমরা সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের কথা বলা হয়েছে, অবচয় হচ্ছে 10%। তাহলে 2012 সালে আমরা এটি ব্যবহার করেছি কতদিন? মার্চের 31 হলে মার্চ শেষ, এপ্রিল থেকে ডিসেম্বর মানে 9 মাস ব্যবহার করেছি। 2012 সালে আমরা 9 মাস ব্যবহার করেছি। 2012 সালে যদি 9 মাস ব্যবহার করি তাহলে 9 মাসের অবচয় হচ্ছে হবে 9,750 টাকা। এরপরে দেখো 2013 সাল কিন্তু সম্পূর্ণ ব্যবহার করেছি, তাহলে 2013 সালের জন্য হবে 1,30,000 টাকার 10%। কারণ সরল রৈখিক পদ্ধতিতে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য যেটি তার উপর অবচয় ধরতে হয়। অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে পাওয়া যায়। তো এই প্রশ্নে যেহেতু কোনো ভগ্নাবশেষ মূল্য নেই, 1,30,000 টাকাটাই অবচয়যোগ্য মূল্য। 2012 পরে যদি আমরা 2013 সালের অবচয় বের করি, দেখো 2013 সালে আসবে 13,000 টাকা। আবার 14 সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করেছি 30 সেপ্টেম্বর, তাহলে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হিসাব করো 9 মাস। 14 সালে আমরা আবার 9 মাস ব্যবহার করেছি, তাহলে 14 সালের অবচয় ওই 1,30,000 টাকার উপর। যেহেতু সরল রৈখিক পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতিতে সবসময় অবচয়যোগ্য মূল্যের উপর ধরতে হবে, এখানেও 9,750 টাকা। তাহলে এই যে 9 মাস 18 মাস এবং 2013 সালে পুরো 12 মাস, 30 মাস আমরা এই যন্ত্রপাতিটি ব্যবহার করেছি বিক্রয়ের আগ পর্যন্ত। তাহলে আমাদের মোট অবচয় কত হবে? মোট অবচয় হবে 32,500, বা ক্রমযোজিত অবচয় হচ্ছে 32,500। এই 32,500 যদি আমরা এখান থেকে বাদ দেই, 1,30,000 টাকা থেকে 32,500 যখন মাইনাস করে দিব, তাহলে আমরা যে রেজাল্ট পাই পুস্তক মূল্য দাঁড়াবে 97,500। দেখো এটি হচ্ছে পুস্তক মূল্য। তাহলে পুস্তক মূল্য একটু আগেই বলেছি আমরা, পুস্তক মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে লাভ, আর পুস্তক মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য ছোট হয় তাহলে হচ্ছে ক্ষতি। তাহলে দেখো বলা হয়েছে 1 লক্ষ টাকায় বিক্রয় করা হয়েছে, পুস্তক মূল্য যদি 97,500 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে যেহেতু বিক্রয় মূল্য বড়, লাভ হয়েছে কত টাকা লাভ? ওই 1 লক্ষ টাকা থেকে বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্যটা বাদ দিবা। পুস্তক মূল্য বাদ দিলে আমরা এই লাভ পাবো, এখানে লাভ আসবে কত? 2,500 টাকা। তাহলে আমরা যখন 30 সেপ্টেম্বর তারিখে এই যন্ত্রপাতিটি বিক্রয় করে দিচ্ছি, আমাদের ওই বিক্রয়ের তারিখে যে মূলধন জাতীয় লাভ তার পরিমাণ হচ্ছে 2,500 টাকা। এটি ছিল 30 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে একতরফা দাখিলা পদ্ধতিতে ব্যবসায়ের আর্থিক অবস্থা জানতে কি প্রস্তুত করা হয়? এটির সঠিক উত্তর হচ্ছে বৈষয়িক বিবৃতি। এই তোমরা সবাই জানো। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্পত্তি ও দায়ের প্রকৃত খতিয়ান উদ্ধৃত নিয়ে
আর্থিক অবস্থার বিবরণী প্রণয়ন করে যা প্রকাশ করা হয়। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রণয়ন করি, আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে, এটি হচ্ছে নবম অধ্যায় থেকে, আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যাচাই করা হয়। তাহলে 35 নম্বর প্রশ্নের জন্য একটাই উত্তর, সেটি হচ্ছে আর্থিক অবস্থা। এটি যদিও বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, কিন্তু এখানে বাকি যে দুটি প্রশ্নের উত্তর দেওয়া আছে, একটি নিট লাভ আর একটি মোট লাভ, উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী করে কিন্তু আমরা নিট লাভ বা মোট লাভ বের করি না, আমরা আর্থিক অবস্থা যাচাই করি। তাহলে 35 নম্বর প্রশ্নের জন্য উত্তর হচ্ছে গতে শুধুমাত্র 2 নম্বর অপশনটি দেওয়া আছে। এরপরে 36 ও 37 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকটিতে বলা হয়েছে, জনাব শরীফের 1 জানুয়ারি 2014 ইং তারিখে বিবিধ দেনাদারের পরিমাণ ছিল 40,000 টাকা এবং অনাদায়ী দেনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল 4,000 টাকা। সারা বছর ধরে তার ধারে বিক্রয়ের পরিমাণ ছিল 1,62,000 টাকা এবং অলিখিত অনাদায়ী দেনার পরিমাণ ছিল 2,000 টাকা। অবশিষ্ট দেনাদারের উপর 5% অনাদায়ী দেনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। তো 36 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে, বছর শেষে বিবিধ দেনাদারের পরিমাণ কত টাকা? বিবিধ দেনাদারের পরিমাণ। তাহলে দেখো, আমাদের প্রথমে দেখতে হবে বছরের শুরুতে বিবিধ দেনাদার কত টাকা ছিল। এখানে প্রশ্নে বলা আছে বছরের শুরুতে বিবিধ দেনাদারের পরিমাণ ছিল 40,000 টাকা। খেয়াল করো, বছরের শুরুতে ছিল 40,000। আমরা আরো ধারে বিক্রয় করেছি 1,62,000। ধারে বিক্রয় করলে তোমরা জানো প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেনাদার আরো 1,62,000 বেড়ে যাবে। তাহলে টোটাল দেনাদার কত হবে দেখো, 2,02,000 টাকা। এবং এরপরে বলা আছে অলিখিত অনাদায়ী দেনার পরিমাণ ছিল 2,000, মানে অনাদায়ী দেনা হয়েছে 2,000 টাকা, যেটা লেখা হয়নি। তাহলে ওই 2,000 আমরা বাদ দিব, এটা আর পাওয়া যাবে না। তাহলে দেনাদারের নিট মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। দেনাদারের নিট মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। কিন্তু এখানে বছরের শেষে বিবিধ দেনাদারের পরিমাণ বলতে বোঝাচ্ছে দেনাদারের আদায়যোগ্য মূল্য কত। আদায়যোগ্য মূল্য কিভাবে পাওয়া যায়? এই মূল্য থেকে অনাদায়ী দেনার সঞ্চিতি যদি আমরা বাদ দেই, তাহলে অনাদায়ী দেনার সঞ্চিতি কয় পার্সেন্ট বলছে? অবশিষ্ট দেনাদারের 5% অনাদায়ী দেনার সঞ্চিতি। এটি হচ্ছে অবশিষ্ট দেনাদার, এটির 5%, 2 লক্ষ টাকার 5% বের করলে আসবে 10,000 টাকা। তাহলে আমাদের দেনাদারের যে আদায়যোগ্য মূল্য বা বছরের শেষে যে দেনাদারের পরিমাণ, সেটি হচ্ছে 1,90,000 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1,90,000, 1,90,000 টাকা। এটা হচ্ছে 36 নম্বর প্রশ্নের উত্তর। 37 নম্বরে বলা হয়েছে অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? এটি তোমরা সবাই জানো, রেওয়া মিল অধ্যায়ে আমরা এটি পাই। আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করি, সেই রেওয়া মিলে যদি কোনো ভুল থাকে, তখন কিন্তু রেওয়া মিলের 2 দিক সমান হয় না। এবং এই 2 দিক সমান না হলে আমরা এটিকে সমান করার জন্য যেটুকু পার্থক্য হয় তার নাম অনিশ্চিত হিসাব দিয়ে রেওয়া মিলটাকে মিলিয়ে নেই। কিন্তু এই মিলিয়ে নেওয়াটা একটা স্থায়ী কোনো ব্যবস্থা না, এটি একটি সাময়িক ব্যবস্থা মাত্র। পরবর্তীতে ভুল কোথায় হয়েছে সেটি ঠিক করে ভুল সংশোধনী জাবেদার মাধ্যমে আবার এই রেওয়া মিলটাকে সঠিক করে নেওয়া হয়। তাহলে অনিশ্চিত হিসাব একটি সাময়িক হিসাব, এটি কোনো স্থায়ী হিসাব নয়। সঠিক উত্তর হচ্ছে সাময়িক হিসাব। ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি? আমরা একটু আগে হিসাব সমীকরণ লিখেছি, দেখো এ সমান সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে এই ওই হচ্ছে অভ্যন্তরীণ দায়, দ্যাট মিনস মূলধন। মালিক যে মূলধন প্রদান করবে সেটি হচ্ছে অভ্যন্তরীণ দায়। কারণ এই ব্যবসা প্রতিষ্ঠানের মোট যে সম্পদ, সেই সম্পত্তির উপর 2টা পক্ষের দাবি থাকে, একটা হচ্ছে মালিকের দাবি আর একটা হচ্ছে মালিক ছাড়া অন্যান্য পক্ষের দাবি। তো মালিক ব্যবসায়ের অভ্যন্তরের ব্যক্তি বা ব্যবসায়ের নিজেদের মানুষ বিদায় মালিকের যে মূলধন সেটি হচ্ছে অভ্যন্তরীণ দায়। অভ্যন্তরীণ দায়। তাহলে 38 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি? সঠিক উত্তর হবে মূলধন। অপশনে মূলধন দেওয়া আছে। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে নগদ বাট্টা কোন নগদান বইতে লেখা হয়? তো নগদান বইয়ে আমরা জানি বাট্টা লেখা হয়। কোন নগদান বইতে নগদ বাট্টা লেখা হয়? দেখো, 1 ঘোড়াতে কি লেখা হয়? না, হয় না। 2 ঘোড়াতে কি লেখা হয়? না, তাও হয় না, কারণ 2 ঘোড়াতেও বাট্টার জন্য কোনো ঘর থাকে না। বাট্টার জন্য ঘর থাকে 3 ঘোড়া নগদান বইয়ে। তাহলে কোন নগদান বইতে নগদ বাট্টা লেখা হবে? সঠিক উত্তর হচ্ছে 3 ঘোড়া নগদান বই। লাস্ট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন বলছে ব্যাংক হিসাব সাধারণত কত প্রকার? মানে ব্যাংকে সাধারণত কয় ধরনের হিসাব খোলা হয়? তো আমরা জানি ব্যাংকে সাধারণত 3 ধরনের হিসাব খোলা হয়। একটি হচ্ছে সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, স্থায়ী হিসাব। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3। ব্যাংকে সাধারণত
3 ধরনের হিসাব খোলা হয়। এই ছিল বহু নির্বাচনী প্রশ্ন, এবং এই প্রশ্নে যে 40টি প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করেছি, এই 40টি প্রশ্নের আলোচনার সাথে সাথে কিন্তু আমাদের যে 10টি অধ্যায় আছে, সেই 10টি অধ্যায়ের বহু নির্বাচনী সম্পর্কে খুব স্বল্প পরিসরে একটি ধারণা দেওয়ার তোমাদেরকে চেষ্টা করেছি। তোমরা বাসায় বিশেষ করে বোর্ড প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন হবে 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলি এসেছে, তোমরা ওগুলি ভালো করে পড়ে নিবে। তোমরা জানো এই বোর্ড প্রশ্ন যদি তোমাদের কারো কাছে সংগ্রহে না থাকে, কিভাবে সংগ্রহ করতে হবে সেটা আমি তোমাদেরকে জানিয়েছি। তোমাদেরকে একটা অ্যাপসের কথা বলেছি, যে এই অ্যাপসে সকল বোর্ড কোশ্চেনগুলি পাওয়া যাবে 2015 থেকে 2019 পর্যন্ত। হ্যাঁ, সমাধান সহ কিন্তু ওই অ্যাপসে আছে, সেটি তোমাদেরকে লিঙ্কটাও আমি দিয়েছি। তোমরা বাসায় ভালো করে অনুশীলন করবে, প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই প্রত্যাশা করে আজকের ক্লাস শেষ করছি, এবং আনুষ্ঠানিকভাবে প্রথম বর্ষের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।